সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার প্যানেল ডিসকাশনে ওমেন আইজিএফ টপিক ইজ ওভারকামিং ব্যারিয়ার্স টু এনেবল ওমেন্স মিনিংফুল ইন্টারনেট অ্যাক্সেস সো আমরা সবাই জানি আমাদের এখনকার যে ইন্টারনেটের বিষয়টা ইউজ করাটা এখন কিন্তু অনেক বেশি খুব ফ্রুটফুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ইন্টারনেট ইউজিংটা অনেক ইজি হয়ে গেছে সো এই পুরো বিষয়টাতে কিন্তু যতই হোক আমরা কিন্তু মেয়েরা কিন্তু এখনও কিছু ব্যারিয়ারের মধ্যে পড়ছি সেই পুরো সব বিষয় নিয়ে আসলে কথা হবে সো আমি প্রথমে একটু হিরেনদাকে একটু রিকোয়েস্ট করব আমার স্লাইডটা একটু দেখাতে ওকে সো নেক্সট স্লাইডে চলে যাই ভুবনদা এখানে একটা প্লে করার আছে আমরা একটু দেখি So it was all about women empowerment. So first of all, I'd like to introduce myself. I'm Farha Mahmood Srina, Coordinator, Women IGF, and Educator, Australian International School. So what is IGF? The Internet Governance Forum, IGF, serves to bring people together from various stakeholder groups as equals in discussion on public policy issues relating to the Internet. The IGF facilitates a common understanding of how to maximize Internet opportunities and address risks and challenges that arise. The Governance Forum is managed by the Institute of Public Administration to provide a network, events, and advice on governance issues from a public interest perspective.
The member organization of the forum include state bodies, government departments, and not-for-profit benefits. Okay. Next slide, please. This is our website, bangladeshigf.org. Basic idea. Women building capacity. Women constitute 49.5% of the total population of the Bangladesh. আমাদের দেশে কিন্তু এখনো মেয়েদের যে কাজের জায়গাটা আমরা এখনো পর্যন্ত যতটুকু করছি আমাদের আরো ইনক্রিজ করতে হবে তবুও এই জায়গাটা যদি বলি যে ওমেন বিল্ডিং ক্যাপাসিটির জায়গাটা এখনো 49.5%. সো এটা কিন্তু আমাদের আরো বাড়াতে হলে আমাদেরকে মোর ইন্টারনেট ফ্রেন্ডলি হতে হবে, ইন্টারনেটকে আমাদের কাছে সেফার হতে হবে সো দ্যাট আমরা এর বাইরে আগাতে পারি। অ্যাম্পলিফাই ভয়েস ইন ডেভেলপমেন্ট অফ প্ল্যানিং। অবভিয়াসলি আমাদের এই ভয়েসটা ডেভেলপ করার জন্য এবং প্ল্যানিংয়েও কিন্তু মেয়েদেরকে আরও আসার জন্য কিন্তু আইজিএফ তো যেমন কাজ করছে আমাদের অন্যদের সার্কেলটাও যেন আমরা আরও এগিয়ে আসি। অ্যাওয়্যার জেন্ডার পলিসিস অ্যান্ড প্রোগ্রামস অ্যাট দ্য লোকাল অ্যান্ড ন্যাশনাল লেভেলস। আমরা সাধারণত আইজিএফ থেকে যেটা করা হয় যে শুধুমাত্র এখানেই নয়, দেশেই নয়, এটা গ্লোবালিও কিন্তু এটা পুরোপুরি আইজিএফের ওমেনের জায়গাটা কিন্তু গ্লোবালিও কিন্তু এটা ফ্যাসিলিটেট করা হয়। সো বিউটি অফ আইজিএফ, ডেফিনেটলি আই শুড মেনশন দ্যাট। আমরা কি নামাজের জন্য একটু ওয়েট করবো? আজানটা একটু শেষ করে নিই। হ্যাঁ, একটু ওয়েট করছি।
Okay, thank you for your patience. So next slide, Bhaiya. So আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে বিউটি অফ IGF. It is a long slide. So should I read out or just আপনারা একটু দেখে নিতে পারেন? আমরা পরের স্লাইডে চলে যাই। চ্যালেঞ্জেস ডেফিনেটলি মেয়েদের জন্য ইন্টারনেট ইউজিং বলেন আমাদের মেয়েদের জন্য সব দিক দিয়ে কিন্তু চ্যালেঞ্জ জিনিসটা অনেক বেশি ফেস করতে হয়, কি ঘরে কি বাইরে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিভাইস অ্যান্ড ডেটা কস্ট ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ বিকজ অফ আপনারা সবাই জানেন এই প্যান্ডামিক টাইমে আমাদের মেয়েদের প্রত্যেকটি সেক্টরে কাজ করা এবং ফ্লারিশ করার জায়গাটা অনেক বেড়েছে। ওমেন অন্টারপ্রেনার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর, ডক্টর, ইঞ্জিনিয়ার, দেন এডুকেশন, সব দিক দিয়ে কিন্তু আমরা এখন অনেকটুকু অ্যাডভান্স হয়ে আছি। কিন্তু সেই ক্ষেত্রে ডিভাইস কস্ট দেন ডেটা কস্ট অনেক হাই, যেটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটাতে অনেক মেয়েরা আছে যারা অনলাইনে বিজনেস করছে তাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট। নেটওয়ার্ক কোয়ালিটি অ্যান্ড কভারেজ এটাও একই রকম। আমি ইন বিটুইন যদি একটু শেয়ার করতে পারি, আমি একটু রিমোটে কালকে লাস্ট ওয়ান ডে ব্যাক গতকাল আমি একটু রিমোট এরিয়াতে গিয়েছি। দেয়ার আমি খুব বেশি রকমের এই প্রবলেমটাই ফেস করেছি যেখানে নেটওয়ার্ক কভারেজই হয় না। তো আমার অনেক ক্ষেত্রে আমার কাজের ক্ষেত্রে একটু হলো আমি মেসড আপ হয়েছিলাম যে কালকে আমার এত বড় একটা প্রোগ্রাম, এত বড় সেমিনার, হাউ ক্যান আই ক্যান ম্যানেজ অল দিস থিংস। সো এটা আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে নেটওয়ার্ক কভারেজ ইজ আ বিগ issue and challenge for us. Security and harassment, definitely cyberbullying is worst thing nowadays. আমাদের মেয়েদেরকে যখনই অনলাইনে কোনো কাজ করতে হয় কিংবা অনলাইনে বিজনেস থেকে শুরু করে যে কোনো জায়গায় সাইবার বুলিং ইজ মানে আমাদের মেয়েদের সাথে একদম একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, যে সাইবার বুলিড হবেই, হ্যারাসমেন্ট হবেই আমাদের। কোনো অপারেটর অ্যান্ড এজেন্ট ট্রাস্ট, সেখানেও অনেক বড় একটা ইস্যু, এটা চ্যালেঞ্জ। এটা টেকনিক্যাল লিটারেসি, অনেক ক্ষেত্রে মেয়েরা এই বিষয়টাকে ইন্টারনেটটাকে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সেটা ফ্রুটফুল করে সামনে আগাতে যায় বা কাজের ক্ষেত্রে কিভাবে আমরা ইন্টারনেটটাকে ইউজ করতে পারি। এখন আর বিলাসিতা নয়, এখন একটা নেসেসারি, সেই জিনিসটাই অনেকে বুঝতে পারে না। সো এই লিটারেসিটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ অনেক মেয়েদের জন্য, বিশেষ করে রুরাল এরিয়াতে। আমরা আরবানকেই মনে করি, ঢাকাকে মনে করি বাংলাদেশ বা চিটাগংকে মনে করি বাংলাদেশ। নো, আমাদের এর বাইরেও কিন্তু জায়গা আছে, জেলাগুলো আছে, 64 যে ডিভিশনগুলো, ওখানে কিন্তু অনেকেই আছে একদম প্রত্যন্ত অঞ্চলে আছে, রিমোট এরিয়াতে কিন্তু মেয়েরা কাজ করছে। সো এই কাজ করার জায়গায় তাদের লিটারেসিটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং কনফিডেন্স, ডেফিনেটলি অ্যাবাভ অল কনফিডেন্স লেভেলটা অনেক বেশি রকমের ট্রাবল, যেটা হচ্ছে মেয়েদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি একটু আগে যেটা বলছিলাম যে রুরালটা জায়গাটা একটু ডেভেলপ করলে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আমরা মোটামুটি এগিয়ে আসতে পারবো। সো এই যে চ্যালেঞ্জ বলেন, ব্যারিয়ার্স বলেন কিংবা এটাকে সলভেশন বলেন, এই হোল বিষয়টা নিয়ে ডিসকাস করার জন্যই আজকে আমাদের এই পুরো সেশনটা তৈরি, ওভারকামিং দ্য ব্যারিয়ার্স টু এনাবল ওমেন্স মিনিংফুল ইন্টারনেট অ্যাক্সেস। শুধুমাত্র ইন্টারনেট ইউজ করে গেলাম তা নয়, ইট শুড বি মিনিংফুল, ইট শুড বি ফ্রুটফুল, সেটা ইন এভরি সিঙ্গল সেক্টর। সো এইটা নিয়ে আমি আজকে এই ডিসকাশনটা হবে। আমাদের মাঝে প্রথমে কিনোট স্পিচ দেবেন মিস আসিয়া নীলা, ফাউন্ডার অ্যান্ড সিইও ওমেন ইন ডিজিটাল। অ্যান্ড আমাদের প্যানেলিস্ট যারা আছেন তাদের নামগুলো আমি একটু শেয়ার করতে চাই। মিস তামান্না মো, ফেলো, বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স। May we have a big clap for them? Okay. So next is Ms. Nazneen Nahar, editor and publisher, The Monthly Tech World Bangladesh. Next is Ms. Shamima Akhtar, managing director, Improving Trading Limited. Ms. Shaila Rahman Lima, deputy director, Grameen Phone. আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মিস আফরোজা হক, ম্যানেজিং ডিরেক্টর, সোম Communications Limited. Thank you, ma'am, for joining with us. Ms. Lafiva Jamal, Professor, Department of Robotics and Mechatronics in Engineering, Dhaka University. Though she will be joining online. And for some reason, unavoidable reason, our chief guest, Ms. Nahid Sultana Malik, Joint Secretary, Cabinet Division, can't be joining with us for unavoidable reason. So now I'm moving forward to Ms. Asia Nila to give her keynote speech. Hello. Assalamu alaikum. I'm Asia Nila, founder of Women in Digital.
So today I'm here to present some data actually. So data is important. So today I will try to share the data. Actually, what we are missing, what what we are missing in our national GDP, what globally missing in their national GDP. So I will showcasing the data to you all. So our topic is overcoming barrier to enable women's meaningful internet access. Here, important is women, and second one is access. Please see the data here, the first data, what I'm showcasing today. So in this world, only 55% women using internet and 48% men using internet. If you think about South Asia like Bangladesh, Nepal, Bhutan, Pakistan, the data is 48% men use the internet and only 41% women use internet. So the percentage is 1.6% people using internet, and the problem is আসলে সেটা হচ্ছে যে মেয়েরা খুব কম ইউজ করছে। হ্যাঁ, গ্লোবালি আমরা যদি দেখতে পারি সেটা হচ্ছে যে ছেলেরা একটু বেশি ইউজ করছে এবং মেয়েরা একটু কম ইউজ করছে। এবং আমি যদি আরেকটু ডিপলি যাই, মিনিংফুল ইউজ করা, লাইক when I says 48% and 41%, it looks not much difference, right? খুবই কম ডিফারেন্স, হ্যাঁ, বাট দ্য প্রবলেম হচ্ছে যে আমি এটা কতটা মিনিংফুলি ইউজ করছি। সো তাহলে কি আমরা উইমেনরা এমনিতেই কম ইউজ করছি, তার মধ্যে আবার কি মিনিংফুলি ইউজ করছি না? দ্যাটস এ কোয়েশ্চেন। সো এখানে যারা উইমেন আছেন বা আমাদের নেক্সট জেনারেশন উইমেন লিডার আছেন, প্লিজ কিপ ইউর মাইন্ড দিস কোয়েশ্চন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ম্যাটার। অ্যান্ড সি, আমরা যেহেতু প্রপারলি ইন্টারনেটে ইউজ করছি না, তার রেজাল্টটা কি হচ্ছে? নেক্সট স্লাইড প্লিজ। 11 সাল থেকে 20 সাল পর্যন্ত আমরা এটা অ্যানালাইসিস করেছি 32টা কান্ট্রিতে, ইনক্লুডিং বাংলাদেশ। আমরা কি লুজ করেছি একটু দেখেন। 1 trillion USD we have missed from our national GDP, from our global GDP. এই 32টা কান্ট্রিতে এটা মিস হয়েছে, কারণ আমরা উইমেনরা খুব কম পার্টিসিপেট করছি ইন্টারনেট ইউজে, এবং যারা আমরা ইউজ করছি তারা মিনিংফুলভাবে ইউজ করছি না। ইটস লাইক মেবি মিনিংফুলটা আমি যদি একটু ক্ল্যারিফাই করি, মেবি উই আর স্পেন্ডিং আওয়ার মোস্ট অফ দ্য টাইম ইন সোশ্যাল মিডিয়া টু নেটওয়ার্কিং, বাট নেটওয়ার্ক ইজ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড, বাট ওই নেটওয়ার্কিংটা লাইক কোনো বিজনেস নেটওয়ার্কিং না, লাইক হে হাউ, হাই, হ্যালো, হাই, হাউ আর ইউ, আপনি কি রান্না করেছেন ভাবি? কিন্তু বলি না ভাবি আমি এটা রান্নাতে এক্সপার্ট, আপনি আমার কাছ থেকে চাইলে নিতে পারেন, কিনতে পারেন, আপনি আমাকে অনলাইনে মানি ট্রান্সফার করতে পারেন, তাই না? সো আমরা সেটা করছি না, হ্যাঁ, যার জন্য 1 trillion USD, ইউ ক্যান ইমাজিন, আমি ইমাজিন করতে পারছি না কত টাকা। $1 মানে 90 টাকা, তাহলে 1 trillion, একটু সবাই ক্যালকুলেট করেন কত টাকা আমরা মিস করছি। এবং আমরা যেটা চিন্তা করছি যে 2021 থেকে 2024 আমরা যদি এই জায়গাটা ঠিকঠাক মতো কাজ না করতে পারি, তাহলে এই আগামী 3 বছরে আমরা 524 বিলিয়ন USD আবার মিস করব। কারণ
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমাদের কিন্তু একটা সময়ের পিরিয়ড আছে যে আমরা এই গোলগুলো অ্যাচিভ করব উইদিন 2025, রাইট? সো আমরা যদি এই মানে টাকাগুলো বা ডলারগুলো মিস করি, তাহলে আমাদের কি গোলগুলো সব ঠিকঠাক মতো অ্যাচিভ হবে? I don't know. Here is another question mark for me and for you all. Just think. Next slide, please. So, আমাদের আমি এতক্ষণ যেটা বলেছি, প্যান্ডামিক টাইমে সবাই অনেক কাজ করেছে। আমি আবার আমার সাথে আরও 32 জন ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ মিলে 32টা কান্ট্রিতে আমরা কিছু রিসার্চ ওয়ার্ক করেছি। হ্যাঁ, এবং এইটা লিড দিয়েছে অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট। তো ওই রিসার্চটাতে আমরা যেটা দেখেছি, সময় যেহেতু খুব কম, আমরা আসলে পুরো পৃথিবীর সব দেশে এখনও যেতে পারিনি রিসার্চটা নিয়ে, মেবি আমরা যাব খুব সুন। সো এই কান্ট্রিগুলোতে আমরা যেটা দেখেছি যে অলমোস্ট আসলে ইন্টারনেট ইউজের জন্য পৃথিবীর সবাই মোটামুটি সেম টাইপের প্রবলেমই ফেস করে। আমি যা ফেস করি, আমি চিন্তা করি আই এম ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, রাইট? আই এম ফ্রম বাংলাদেশ। মাত্র 50 বছর আমার বয়স, তাই না? বাট দ্য থিং হচ্ছে, আই ফিল ভেরি প্রাউড বিকজ যারা 100 বছরও বয়স হয়ে গেছে তারাও কিন্তু সেম প্রবলেমটা ফেস করছে। সো আই এম নট মিসিং মাচ, তাই না? এখনও সময় আছে যে এটাকে ওভারকাম করা, কোথায় কোথায় ওভারকাম করতে হবে। সো দ্য থিং হচ্ছে, আমি যদি এশিয়ান কান্ট্রিগুলো দেখি, by born I'm a female. It's just gender. And personally I believe technology does not have any gender. Why this dividation? Dividation ta ashole eta from society, from the family, from the circumstance. The thing হচ্ছে আমাদের এটা আসলে খুব বেশি মাথায় নেওয়ার মনে হয় দরকার নাই, বিকজ আমরা অলরেডি অনেকে অনেক কিছু জানি, অনেক কিছু থেকে বেরিয়ে এসেছি। একটা সময় বাংলাদেশে ছিল যে অ্যাক্সেস টু এডুকেশন ইজ এ প্রবলেম, বাট উই আর লাকি আমাদের যেই গভর্নমেন্টগুলো যখনই এসছেন ওনারা সবাই এটা নিয়ে খুব কাজ করেছে যে নারী শিক্ষা দরকার, নারীদের উপবৃত্তি দেওয়া দরকার, নারীদের কিভাবে আসলে যদি আমরা এডুকেশন সিস্টেমটা ডিজাইন করি তাহলে একটা সার্টেন টাইম পর্যন্ত ওরা বিনা টাকায় পড়তে পারবে এবং ওইটা আবার আমাদের ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবে, লাইক তারা কোনো কাজ করে খেতে পারবে। হ্যাঁ, সো এগুলো কিন্তু গভর্নমেন্ট খুব সুন্দর করে ডিজাইন করেছে এডুকেশন সেকশনে। হ্যাঁ, বাট আমাদের যে আমরা একটা ডিজিটাল বাংলাদেশ ডিক্লার দিয়েছিলাম, সেটাতে আসলে কতটা ডিজাইন করা হয়েছে, আমাদের মানে উইমেন ফ্রেন্ডলি কতটা করা হয়েছে, আমি ধরে নিচ্ছি করা হয়েছে, আমরা সবাই সেটা অ্যাক্সেসটা পাইনি। দ্য ওয়ার্ড অ্যাক্সেস, বিকজ ইটস ম্যাটার। সো আমাদের কি প্রবলেম সেটা আমি একটু বলতে চাচ্ছি। আমরা আসলে ফুল প্রজেক্ট, আমরা যখন ফুল রিসার্চটা কমপ্লিট করেছি এবং আমি বাংলাদেশের, আপনারা যখন লকডাউনে ঘরের বন্দি, আমি এবং আমার টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি কারণ তখন মানুষ খুব কম বের হতো। দ্যাট ওয়াজ এ ভেরি পজিটিভ সাইন ফর মি। লাইক এখন যদি নর্মাল একটা টাইমে আমাকে বলতো যে তুমি 64 ডিস্ট্রিক্ট খুঁজে ডেটা আনো, ওটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। সো ওই টাইমটা আমার জন্য একটা পজিটিভ সাইন ছিল। সো ইটস নট এ পার্ট অফ মাই প্রেজেন্টেশন, দ্য থিং অ্যাকচুয়ালি ডেটার অথেন্টিসিটি বোঝানোর জন্য আমি এটা বলছি। তো আমরা যেটা একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করেছি সেটা হচ্ছে ডিজিটাল ইকোনমিতে কিভাবে আসলে উইমেন পার্টিসিপেশন, কোন কোন জায়গায় কাজ করলে উইমেন পার্টিসিপেশনটা বাড়ানো যায়। সো একটা হচ্ছে রাইট, দেন হচ্ছে এডুকেশন, অ্যাক্সেস, কন্টেন্ট অ্যান্ড টার্গেট। সো আমি যদি রাইটের কথা বলি, রাইটটা হচ্ছে আমাকে আসলে প্রথমেই বুঝতে হবে যে আমার রাইটটা কি অ্যাজ এ হিউম্যান। নীলা, আমি যদি একটু থামাই, সরি টু ইন্টারাপ্ট, আমরা একটু নেক্সট প্যানেলিস্ট ডিসকাশনে চলে যাব। ওকে, আমি জাস্ট আই নিড মেবি 1 or 2 মিনিট। আচ্ছা, এটা লাস্ট স্লাইড। 1 মিনিট হলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। সো দ্য থিং হচ্ছে যে আমার রাইটটা আমাকে বুঝতে হবে, গভর্নমেন্ট আমাকে সুযোগ দিয়েছে, সো আমার ওটাকে কাজে লাগাতে হবে।
এবং আমার রাইটটা হচ্ছে আমি প্রপার ইন্টারনেট ইউজ করব। হ্যাঁ, আমি আমাকে এক্সপ্রেস করব ইন্টারনেটে, সেটা আমি কিভাবে করতে পারি। আমি ই লার্নিং শিখবো, আমি কোথায় কোথায় গেলে আমি ই লার্নিংয়ের অ্যাক্সেসটা পাবো, এবং যখন আমি অ্যাক্সেসের কথা বলি অ্যাকচুয়ালি আমার কি অ্যাক্সেসটা দরকার। আমার ইন্টারনেট সাপোর্ট দরকার, আমার ইন্টারনেটের কস্ট দরকার, কমানো দরকার। অ্যান্ড দ্য ফার্স্ট থিং ইজ অ্যাকচুয়ালি আই নিড দ্য পারমিশন ফ্রম মাই প্যারেন্টস to earn their permission for using internet. So that's important. Of course আমাকে বুঝতে হবে যে কোন ম্যাটেরিয়ালগুলো আমার জন্য ভালো, এডুকেশন যেহেতু আমি বলছি, এবং সিকিউরিটি অফকোর্স। হ্যাঁ, সো আমি আর এই স্লাইডটা নিয়ে খুব আলাপ না করে যা থিঙ্ক হচ্ছে যে এখানে তো অনেক ইয়াং বাচ্চারা আছে, সো ওদের জন্য একটা মেসেজ দিচ্ছি। থিঙ্ক হচ্ছে যে টার্গেট আই উইল ইউজ ইন্টারনেট ইন মাই ক্যারিয়ার, বাট এটা হচ্ছে মানে ওই যে মিনিংফুল একটা ওয়ার্ড বলেছিলাম সেখানটায় ওটা যেন ঠিকঠাক মতো ইউজ করতে পারি, দেন আই ক্যান কন্ট্রিবিউট ইন আওয়ার ন্যাশনাল জিডিপি। অ্যান্ড আবার আমি আমার শেষ করার আগে জাস্ট একটা কথাই বলে যাই, ওমেন when given access to the internet achieve extraordinary things. Thank you everyone. Thank you so much Asiya Nila for your wonderful keynote speech. আমি এখন মিস তামান্না মোয়ের কাছে চলে যাব, ফেলো বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা এখন, আপনি যেহেতু অনেক কিছুর সাথেই জড়িত, আমি as per your profile says that besides ফেলো অফ বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স, স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স, আপনি একজন টেলিভিশনে আছেন, টেলিভিশনে কাজ করছেন। সো এগুলো সব কিছুতে কিন্তু আপনি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কাজগুলো করছেন, কিংবা এই যে বিভিন্ন রকম বিষয়তে, আচ্ছা, মিনিস্ট্রি অফ এডুকেশন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। সো এই পুরো সব বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে চ্যালেঞ্জ তো শুনছি, চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আমরা কিভাবে সেটা ওভারকাম করতে পারি সেটা নিয়ে যদি একটু আমাকে আলোকিত করেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much, the Honorable Moderator, Ms. Farah Mahmood Trina, Honorable Special Guest of Honor, and the respected audience, Assalamu alaikum and good afternoon. Actually, the questions that how we can include women in the internet society. Actually, we are working for overcoming the barriers to enable women's meaningful internet access. So the thing is that we need to address first and overcome gender inequalities to establish fundamental human rights and women's full participation in increasingly networked knowledge society, which has impact on the entire socio-economic and political system. So our main goal is to include women to participate in the internet society. So the thing is that there are some barriers. We have to overcome those barriers because without women participation, the inclusiveness will not achieve the goal. The thing is that we are not thinking about the working women of our society. We have to think about the women who are staying remote. So we cannot achieve universal access without bringing women. Half of the world's population online, like us, women empowerment through ICTs will not happen without enabling women affordable access to the internet. So there are some sectors we can address that government service. We have full access to internet in the government service because I am now working in the Ministry of Education as an assistant director. So we are giving the service through online to our stakeholders. So there are internet access for all kind of stakeholders. So in the health section, we already have our morning session that how we are engaging internet in the healthcare sector, and employment opportunities, education, we are delivering education through online.
throughout the period of pandemic, we have broadcasted our school lessons through online television. We have broadcasted the classes through Shangshad television. All the students have the access to that Shangshad TV and the other online platform of the classes like Zoom or Google Classroom. So the thing is that we cannot achieve the goal without raising the voice. So for raising the voice, internet access is inevitable. So the thing, drawbacks, if we can focus on the drawback, we must say that we have to minimize the higher cost of internet, lack of relevant content in diverse language. As I have already mentioned, that we have to include the women staying in hill tracks or remote places. So their language is different than the national, like they have their own colloquial language. So we have to minimize the lack of relevant content in diverse language. The price of the device is also important. So it is also a matter we need to draw the attention of our government that we must minimize the price of the device. That should be reachable to all sectors of people. So in IGF 2016 held in Mexico, it was pointed out that it is important that there is sometimes a value lag between what access is achievable, perceived valuable to and by women. So we think that if we don't see the value of accessing the internet to our lives, then we cannot give priority to the access. Because if a woman have laptop or cell phone, but if she cannot realize the value of accessing to the internet, she will not use it properly. So it's a matter of meaningful use, as my previous panelist has already mentioned, the meaningful use of internet. And we must focus on some other points for better understanding. That lack of education, fear of social constraints, lack of education, it discourages women to use internet, fear of social constraints. There are some social issues like cyberbullying and some other disadvantages that discourage women to use internet properly. Then cultural barrier, affordability, policy making. So those are the things that that are the constraints to use internet properly. So I think that as I'm working in the Ministry of Education and also in the media, so I found that access to internet is should be compulsory for all sectors of people, especially all sectors of women, so that inclusiveness can be ensured. So I think I should thank you to the organizer of IGF to arrange such a valuable program. So I think that we will be able to overcome the problem and barriers, enable women's meaningful internet access. Thank you so much. Okay, thank you so much, Ms. Tamannamu. It was a lovely presentation and the valuable speech. And now, Ami Nazdin Nahar, editor and publisher, the Monthly Tech World Bangladesh. Nazdin আপাকে একটু 2 মিনিটের ভেতরে আপনার জাস্ট আপনার সংক্ষিপ্ত বক্তব্য on women barriers. অনেক ধন্যবাদ আজকের এই অধিবেশনের সঞ্চালক ফারহা মাহমুদ রিনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, আমার সময় খুব কম, আমি ওই সময়ের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত ব্যারিয়ারগুলো নিয়ে একটু আগে আপা অসাধারণভাবে বলেছেন। আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে আসলে আমাদের ইন্টারনেট অ্যাক্সেসে এবং উইমেন পার্টিসিপেশন ইন ইন্টারনেটে যে প্রবলেমগুলো আছে এগুলো খুব প্রিসাইসলি বলা হয়েছে। আমি জাস্ট ওখান থেকে 2-3টে পয়েন্ট একটু মার্ক করে রিপিট করছি না, শুধু সংযোজন করছি।
যেটা হচ্ছে যে প্রথমত এটা আমরা কিনোট স্পিচ আছে নীলা, খুব সুন্দর একটা কিনোট স্পিচ যেখানে ডেটা আসলে তথ্য উপাত্ত কিন্তু আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। অনেক ধন্যবাদ নীলাকে যে কিছু তথ্য উপাত্ত দিয়ে একটা প্রেজেন্টেশনের জন্য। আমি একটা ডেটা অ্যাড করছি যে ওয়ার্ল্ড ওয়াইড এখন 50% মানুষ ইন্টারনেট ইউজ করে, বাকি 50%-এর মধ্যে যারা পড়েন তারা হচ্ছে যে বেসিক ইন্টারনেটটা ইউজ করেন। বেসিক বলতে আমরা যারা মোবাইলে সোশ্যাল মিডিয়া ইউজ করি, ডেটা ট্রান্সফার করি এবং ফোন কল করি, এটা বেসিক ইউজের মধ্যে। তার মানে হচ্ছে যে যেটা মিনিংফুল ইউজেস অফ ইন্টারনেট যেটা বলা হচ্ছে, সেই জায়গায় কিন্তু 50% মানুষের বসবাস নেই। আবার বলছি, মিনিংফুল ইউজ অফ ইন্টারনেটের অবস্থা সত্যি আমাদের দেশে সহ বিশেষ করে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো স্বল্পোন্নত দেশ ইনক্লুডিং বাংলাদেশ, সেই জায়গায় মিনিংফুল ইন্টারনেটের ব্যবহারটা কম। সেটা শুধুমাত্র যে নারীর ক্ষেত্রে তা নয়, সেটা কিন্তু ইন জেনারেল। এবার একটু আমি আসি যে এই মিনিংফুল ইউজের জায়গায় উইমেনদের অবস্থানটা কেন কম। আমরা সবাই জানি যে আমাদের দেশে নারীরা অনেকটাই পিছিয়ে ছিল। এখন আমরা গত দুটো আমাদের কিনোট স্পিচ এবং আগের বক্তা বলেছেন যে উইমেন পার্টিসিপেশনটা বেড়েছে, কিন্তু এখনও আমি যদি বলি, লাফিপা আজকে আছেন নিশ্চয়ই, তিনিও বলবেন, আইসিটি অঙ্গনে বা আমাদের তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ এখনও অনেক অনেক কম। এবং যারা অংশগ্রহণে আছেন তারা যে কাজগুলো, যেহেতু আগের বক্তা বলেছেন প্রবলেমগুলো, আমি একটু ইনভলভমেন্টটা বলছি। আমাদের যে মেয়েরা এখন তথ্য প্রযুক্তিতে আমরা কাজ করছি, তাদের মধ্যে বেশিরভাগই সেবা প্রদানমূলক কাজ করছি, অথবা আমরা ইন্টারনেটকে ব্যবহার করছি। আমাদের সম্প্রতি যে ইন্ডাস্ট্রিটা অনেক বুমিং আমাদের দেশে, ই কমার্স ইন্ডাস্ট্রি বা কমার্স, সেই জায়গায় পণ্য সেলিংয়ের জায়গা, পণ্য সেবা সেলিংয়ের জায়গায় এবং সেবা প্রদানকারী হিসেবে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা আছে ইন্টারনেটের, যেটাকে মিনিংফুল ইউজ বলতে পারি আমি, সেটা হচ্ছে যে কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং আমাদের সেখানে হচ্ছে যে অ্যাডভান্স টেকনোলজি ইউজের জায়গা এবং কন্টেন্ট ডেভেলপমেন্টে আমাদের নারীর অংশগ্রহণ এখনও অনেক কম। সেই জায়গায় আমার মনে হয় যে আমরা একাডেমিকে যদি অ্যাড করি, আমরা যদি সেখানে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন এবং বিশেষ করে ফ্যামিলি থেকে যদি এনকারেজ করা হয় উইমেনদেরকে টু স্টাডি ইন STM, যেটা আমরা বলি যে সায়েন্স, টেকনোলজি, ম্যাথ, এগুলোতে পড়ানোর ব্যাপারে যদি মেয়েদেরকে এনকারেজ করা হয়, সেখানে কিন্তু স্টেক হোল্ডার ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটি, ফ্যামিলি, গভর্নমেন্ট সবগুলো জায়গা থেকে আছে। সো এই জায়গায় আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আর 3টা পয়েন্ট একটু বলছি। এফোর্ডেবিলিটির কথাটা অনেক ডিটেল বলেছেন আমার একটু আগের বক্তা। আমাদের কাছে ইন্টারনেট এখন এফোর্ডেবল না, অর্থাৎ এখনও আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট বলি আর মোবাইল ব্যান্ডউইথ বলি। ঢাকার বাইরে রুরাল এরিয়াতে 93% উইমেন আছে যারা ইন্টারনেটকে শুধু ব্যবহার করে ইমো দিয়ে দেশের বাইরে হাজব্যান্ডকে কল দেওয়া আর সোশ্যাল মিডিয়াতে ঢুকে, এই দুটো কাজে ব্যবহার করেন। এবং ঢাকায় আমরা যারা আছি, আমরা বলছি যে ঢাকায় আমরা ইন্টারনেট ইউজ করছি, কিন্তু আমি জানি 65% উইমেন আছে ঢাকায় যারা ইন্টারনেটকে শুধুমাত্র কমিউনিকেশনের কাজে ব্যবহার করেন। যেটা নীলা বলছিল যে আমরা হয়তো বলি ভাবি আমি লাউ রান্না করছি বা তরকারি রান্না করছি, বাট আমি এটা বলি না ভাবি আমি এই জিনিসটা খুব ভালো রান্না করছি, আই উড লাইক টু সেল ইট ইন অনলাইন। সো এফোর্ডেবিলিটির জায়গা। আরেকটা হচ্ছে লেক অফ ডিজিটাল স্কিল, যেটা আমি বলছিলাম যে আমরা ডিজিটালি স্কিল্ড না, আমরা এখনও ডিজিটাল সিগনেচারের জায়গাটাতেই পৌঁছে নাই এবং ডিজিটালি স্কিলটা আমাদের বাড়ানো উচিত। অর্থাৎ ইন্টারনেটকে কিভাবে আমি আসলে ব্যবহার করব, কিভাবে ইন্টারনেটকে ব্যবহার করে আমি নিজেকে ডেভেলপ করব, এবং যে টার্গেটটা নীলা বলেছে যে আমরা পিছিয়ে পড়ব। আমি বারবার কিনোটে যে চলে যাচ্ছি এই জন্য যে খুব সলিড কিছু পয়েন্ট সেখানে আইডেন্টিফাই করা হয়েছে যে আমরা $500 ট্রিলিয়ন আমরা আবার পিছিয়ে যাব যদি আমরা এখন এই স্কিলটা ডেভেলপ করে ইকোনমিতে কন্ট্রিবিউট না করি। দেন আছে হ্যাঁ আমি স্কিল অর্জন করলাম এবং ইন্টারনেটে ঢুকলাম, আর্ন করলাম, বাট মাই সেফটি। সো থার্ড ওয়ান ইজ হচ্ছে যে আমার প্রাইভেসি টু ইউজ ইন্টারনেট এবং ট্রাস্ট অফ কমিউনিটি বা যারা সার্ভিসটা প্রোভাইড করে। আমাদের মেয়েরা এখনও বাংলাদেশে উইমেনরা ইন্টারনেটে সেফ না, এবং সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয় তার 85% মামলা নারীদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের জায়গা। এবং আপনারা জেনে অবাক হবেন যে 95% মেয়ে মামলাই করে না পার্সোনাল হ্যারাসমেন্ট এবং পারিবারিক সোশ্যাল হ্যারাসমেন্টের কারণে। তারপরে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের নাম্বার 1 আমাদের লিটারেসি দরকার আমাদের ইন্টারনেটটাকে অ্যাক্সেস করার জন্য। নাম্বার 2 আমি বলবো এফোর্ডেবিলিটির জায়গাটা এইটা, এবং এফোর্ডেবিলিটির জায়গার সাথে যেটা মিনিংফুল ইউজ অফ ইন্টারনেটে 4টা জিনিস আছে। একটা হচ্ছে আমার স্পিড থাকতে হবে। আমি ব্যান্ডউইথ আমি নিজে বাসায় যেটা ইউজ করি টাকা দিয়ে ইউজ করি, কিন্তু আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য স্পিড। সো আমি খুব ভীত চিন্তা করার জন্য যে ঢাকার বাইরে যারা ইন্টারনেট ইউজ করে তাদের স্পিডটা কী। সো উই নিড টু এনশিওর দ্য স্পিড অফ ইন্টারনেট, যাতে আমরা ইন্টারনেটটাকে সত্যি কাজে লাগাতে পারি। আমি বারবার বলছি ইন্টারনেট যখন কাজে
কাজে লাগাতে যাব, আমি একটা ভিডিও কলে থাকতে পারি, কাস্টমারের সাথে একটা ভিডিও মিটিংয়ে থাকতে পারি, জুমে থাকতে পারি, কিন্তু আমার ইন্টারনেট যদি লোডিং হয় তাহলে কিন্তু আমি আসলে কানেক্ট করতে পারছি না। এবং বাইরের দেশ এবং এই ডিজিটাল ডিভাইডটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। নেক্সট যেটা হচ্ছে যে আমার স্পিডও আছে, স্পিড যদি এনশিওর করা যায়, দেন হচ্ছে কন্টেন্ট, যেটা একটু আগে আপা বলছিল বাইল্যাঙ্গুয়েলের কথা বলছিল, আমি ভাষার থেকেও গুরুত্বপূর্ণ বলবো যে কথা, সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট আছে কিনা, রিলেভেন্ট কন্টেন্ট, সেটা হোক ইংরেজি হোক বাংলা। কারণ আমি ইংরেজিকে এখন গুগলের মাধ্যমে আদা সাদা বাংলা করতে পারি, বাট আমার ইংরেজিতে কন্টেন্ট আছে কিনা। আমি শেষ করছি, সময় কম, জাস্ট একটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে। এই আমার ঠিক ডান দিকে কর্নারে যে বাবা এবং ছেলে বা অভিভাবক এবং ছেলে বসে আছে, দুজনের দৃষ্টি আকর্ষণ করছে। আমি কিছু আগে দেখছিলাম এখান থেকে বসে, বাচ্চাটা কিন্তু মোবাইলে খেলছে এবং অভিভাবক তিনি কিন্তু একটু পরে মোবাইলটা তার কাছ থেকে নিয়ে গেছেন এবং তার কিন্তু মন খারাপ হয়ে গেছে। সে পুরো চেয়ারটাতে ঘুরে বসে গেছে এবং মন খারাপ হয়ে যাওয়ার কারণে তাকে মেন্টালি ফিট করার জন্য কিন্তু অভিভাবক তাকে বাইরে নিয়ে গেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট সিনারি। হ্যাঁ, সো এই বাচ্চাটা, হ্যাঁ আমার সময় শেষ, এই বাচ্চাটা কিন্তু ইন্টারনেটে সেফ না বলে প্যারেন্টস এটা করছেন। সো উই নিড দ্য ইন্টারনেট সেফটি, কন্টেন্ট অ্যান্ড এফোর্ডেবল অ্যাক্সেস অফ ইন্টারনেট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ নাইস স্পিচ। আমি এখন মিস শায়লা রহমান লিমা আপুর কাছে যাচ্ছি আপনার কিছু বক্তব্য শোনার জন্য, তবে অবশ্যই সময় স্বল্পতা আছে মাথায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। শোনা যাচ্ছে নিশ্চয়ই? আমি যেহেতু সময় খুব সীমিত, আমি কোনোভাবেই রিপিট না করার চেষ্টা করব। যে জিনিসটা নীলা আপা আমাদেরকে প্রচুর ডেটা দিয়ে দেখালেন যে আসলে আমরা কোথায় আছি, আমাদের সিচুয়েশনটা কেমন, কি করা উচিত, আপনারা বিভিন্ন ডিসকাশনের মধ্যে নিয়ে আসছেন। তো আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। আমি যেহেতু টেলিকমিউনিকেশনে কাজ করার সুযোগ পাচ্ছি, দীর্ঘ 14 বছর এই সেক্টরটায় আছি, বিভিন্ন সময় মার্কেট ভিজিট করতে হয়, প্রচুর লোকজনের সাথে যাওয়া আসা করতে হয়, এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে মোবাইল এবং ইন্টারনেটের রিয়েল ইউজের কিছু ফ্লেভারটা পাই। তো আমি জাস্ট ওই পয়েন্ট অফ ভিউ থেকে দু একটা গল্প যদি একটু শেয়ার করি। আমি 3 সপ্তাহ আগে যশোরে একটা মার্কেট ভিজিটে গেছিলাম, ডিপ রুরাল একটা এরিয়া। সেখানে অনেক দোকান যেখানে আমাদের রিচার্জগুলো করা হয়। একজন আপা, পুরা এরিয়াতে একজনই আপা আছেন যিনি একজন রিচার্জ, ওনার একটা শপ আছে, বিভিন্ন উনি খেলনা সামগ্রী সেল করেন, ছোটোখাটো কিছু ক্রকারিজ আইটেম সেল করেন এবং রিচার্জ করেন। উনার স্টোরিটা এতটাই সুন্দর যে আমি বলবো যে পুরো মার্কেটে আমি যতগুলো আমাদের মেল রিটেলারদেরকে দেখলাম তার থেকে উনারটা ইন্টারেস্টিং। আমি কথাটা কেন বলতেছি যে এই যে ইন্টারনেটের পাওয়ারটা ইউজ করে উনি উনার লিভিংহুডটাকে যে জায়গায় নিয়ে গেছেন, উনি সোশ্যালি যেভাবে নিজেকে একটা বড় জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, উনি যেভাবে ওইখানে একটা ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছেন, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে সবার আমাদের আসলে আরেকবার ফিল করা উচিত যে আমরা কি করছি। আমি জানি আমাদের অনেক প্রবলেম আছে, আমরা অনেক কিছুতে অনেক সমস্যা স্টিল ফেস করতেছি, বাট এখান থেকে একটা বড় জায়গায় কিন্তু আমরা অলরেডি চলে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আছে সেখানেও কিন্তু আমরা ভালো একটা স্টেপস অলরেডি চলে গেছি। আমি আরেকটা গল্প শেয়ার করি, এটা আমার 2 সপ্তাহ আগের একটা এক্সপিরিয়েন্স। বগুড়াতে একজন আপা, উনার ফ্যামিলিতে কিছু ক্রাইসিস হচ্ছিল, উনি নিজে ক্যালিওগ্রাফি করতেন শখের বসে, বাট যখন উনি এই ক্রাইসিসটায় পড়লেন, উনি অনলাইনে ঢাকার অনেক দূরে একটা রিমোট এরিয়াতে থেকে অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে উনি উনার বিজনেসটা শুরু করছেন। এবং আলহামদুলিল্লাহ উনি যেভাবে আমাদেরকে এক্সপ্লেন করতেছিলেন, তার চোখে মুখে যে গ্লোটা করছিল, আমরা তখন কিন্তু ফিল করতে পারছি যে ইন্টারনেটের এই অ্যাক্সেসটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। লাস্ট একটা বলবো, আমার আম্মা, উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, রিটায়ার্ড করেছেন, হাতে মোবাইল ছিল কিন্তু কি করবেন এরকম কোনো ওনার কাছে দিক নির্দেশনা ছিল না, বাট উনি যখন সময় পেলেন এক্সপ্লোর করলেন, উনি 2টা বই লিখেছেন এবং এখন ওনার পড়াশোনাটা হয় ইন্টারনেটের মাধ্যমে। সো এই যে ছোট ছোট কিছু জিনিস, আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের প্রবলেম আছে, আমরা স্বীকার করি, আমরা এইখানে অ্যাটলিস্ট যারা বসে আছি আমরা সবাই এটা স্বীকার করি আমাদের প্রবলেমগুলো, এবং আমরা কিন্তু মোটামুটি একটা জায়গাতে কথা বলতেছি যে প্রবলেমের রুটগুলো কি করা উচিত। আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্রবলেমের পরেও আমরা যেই জায়গায় নিজেদেরকে নিয়ে গেছি এগুলো যেন একটু শোকেস করতে পারি। তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে টুয়ার্ডস দ্য ফোরাম, আমাদের চারপাশে এরকম অনেকগুলো গল্প আছে, আমরা যখন মিনিংফুল বলছি, হোয়াট ডাজ ইট মিনস দ্য মিনিংফুল, গেট দ্য বেস্ট আউট অফ ইট, রিয়েল ইম্প্যাক্টফুল। তো এরকম অনেক কিছু কিন্তু আমরা দেখছি। তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে এই গল্পগুলো আমরা শেয়ার করলে হবে কি, আরেকজনকে আমরা ইন্সপায়ার করতে পারবো, তাকেও আরেকটা নতুন দিক তার সামনে খুলে তুলতে পারবো। তো আমি এরপরে আর কিছু অ্যাড করতে চাই না যেহেতু সময় কম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ শায়লা আপা। নেক্সট আমি চলে যাচ্ছি শামিমা আক্তার, ম্যানেজিং ডিরেক্টর ইমপ্রুভিং ট্রেডিং লিমিটেড। অবভিয়াসলি শর্ট যদি বলতেন, থ্যাংক ইউ। Thank you so much, dear moderator Tinapa. Thank you so much, our guest of special guest and guest of honor, and thank you, audience. সময় কম এবং শেষের দিকে বললে একটু সুবিধা থাকে যে অনেকগুলো পয়েন্ট কাভার হয়ে যায় এবং নিজেও রিচ হওয়া যায়। আমি যেখান থেকে আসলে বলতে চাচ্ছি যে ওভারকামিং ব্যারিয়ার্স টু এনাবল উইমেন্স মিনিংফুল ইন্টারনেট অ্যাক্সেস, এখানটাতে আমরা কি নোট স্পিকার উনি বলেছেন এবং মোয়াপা বলেছেন, নাজিরাপা বলেছেন, চমৎকার চমৎকার সব বিষয়গুলো চলে এসছে। আমি যে জায়গাটা বলতে চাই, মূলত আমাদের রুরাল উইমেনরা ইন্টারনেটের জগতে কোথায় আছেন, আমি একটু জাস্ট ব্রিজ তৈরি করতে চাচ্ছি রুরাল আর আরবান, শহর এবং গ্রামে। কারণ আমার 25 ইয়ার্স কাজের অভিজ্ঞতা গ্রামের নারীদের সাথে, হত দরিদ্র নারী সমাজ, দরিদ্র নারী সমাজ, দুস্থ নারী সমাজ এবং মোটা দাগে বলি যদি শুধু গৃহিণী, পাশাপাশি শহরের স্লাম এলাকায় যে নারীরা আছেন তাদের সাথে কাজের আবার সুবিধা হয়েছে, সুযোগ হয়েছে। তো সে আলোকে আমি বলতে চাচ্ছি যে আমরা যে অ্যাভেলেবিলিটির কথা বলছি, সেখানে ব্রডব্যান্ডের যে অ্যাক্সেসটা আছে, আমি বিআইজিএফকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে কথা বলার জন্য। থ্যাঙ্কস টু বিআইজিএফ। তো ওনাদের যে 29 তারিখে প্রোগ্রামটা ছিল, ওই প্রোগ্রামে আমি দেখেছি যে আমাদের দেশের সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে হিলট্রেক্স এরিয়া, কোস্টাল এরিয়া অ্যান্ড কী বলে এটাকে, আমাদের নর্থ বেঙ্গলে, সাউথ বেঙ্গলে সব জায়গাতে প্রচুর পরিমাণে ইন্টারনেটের কাজ হচ্ছে। তো ওখানে যখন আমি শুনছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি ইন্টারনেটের জগতে সবাই। সেক্ষেত্রে আমি যেহেতু নারী সমাজ এবং নারী জায়গা থেকে, তখন মনে হচ্ছিল আমাদের নারী সমাজরা অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু মনে হচ্ছিল অনেক ভালো জায়গায় আছি। তখন আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আসলে আমি তো শীতাতাপ নিয়ন্ত্রিত একটা রুমের মধ্যে বসে আছি, এখানকার প্রেজেন্টেশনটা এরকমেরই হবে। এখন প্রশ্ন হলো যে গ্রামে যদি আমরা নারীদের কাছে যাই, তাদের এই অ্যাভেলেবিলিটির কথায় যদি আমরা যাই, তারা কতটুকু ব্রডব্যান্ডের অ্যাক্সেসটা পাচ্ছে, কতটুকু তারা ব্রডব্যান্ডের অ্যাক্সেসটা পাচ্ছে, এটাই হলো প্রশ্নটা রেখে দিলাম এই আজকের এই সুধী সমাজের কাছে। এরপরে আমি যাচ্ছি যে সেম কিন্তু রুরাল অ্যান্ড আরবান স্লাম ওমেনদের কথা বলছি, অ্যাফোর্ডেবিলিটির কথা বলছি। তাদের আয়ের পর্যাপ্তটা চিন্তা করতে হবে যে একজন হতদরিদ্র নারী বা গৃহিণী নারীর কাছে কতটুকু টাকা পয়সা থাকে বা আয়ের কতটুকু অংশ থাকবে যে সে ব্রডব্যান্ডে সে ডাটাটা কিনবে। সে ডাটাটা কিনলেই তো সে ইন্টারনেট অ্যাক্সেসটা পাবে, তাই না? উইদাউট ডেটায় তো সে অ্যাক্সেসটা পাচ্ছে না। যদি আমরা বলি ইন্টারনেট মানে গ্লোবাল নেটওয়ার্ক কানেকশান, তাহলে যদি বলি যে একটা সাইকেলের দুটো চাকা, একটা চাকা যদি অফ থাকে আর একটা চাকা চললে তো হবে না। ঠিক আমরা নারী এবং পুরুষরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, কান্ট্রি ওয়াইড, ডিভিশনাল ওয়াইড, ডিস্ট্রিক্ট ওয়াইড, উপজেলা ওয়াইড অ্যান্ড ইউনিয়ন ওয়াইড, আরও যদি যাই যে ভিলেজ ওয়াইড, সেখানে কিন্তু পুরুষরাই কিন্তু এই অ্যাক্সেসটা এগিয়ে আছে। আমরা যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, থিওরিটিক্যাল অ্যান্ড ডিজিটাল ডকুমেন্টারি থেকে সব ডেটাগুলো কালেক্ট করতে চাই বা দেখি সেকেন্ডারি ইনফরমেশন থেকেও, যে সেখানে কিন্তু পুরুষরা এই ডেটাটা কিনতেও পারছে, তাদের অ্যাক্সেসটাও আছে, তারা অপারেটও করতে পারছে। সেখানে কিন্তু নারী সমাজ, আমি যে সমাজটার কথা বলেছি, আমার মডারেটর আপা টিনাপাটা কথা বলেছেন যে ঢাকা মানে বাংলাদেশ নয়, তাই না? আর রুরাল আর আরবান উইমেনরা কিন্তু বাংলাদেশের উইমেন না। আমরা যারা একটু লেখাপড়ার সুযোগ পেয়েছি, আল্লাহ তালা এই সুযোগ আমাদের দিয়েছেন, বাবা মা এই আমাদের কষ্ট করে এই পর্যায়ে এনেছেন, সব নারীরা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। গ্রামের মেয়েদের কথা বলি, অ্যাডোলেসেন্ট কিশোরীদের কথা বলি, তারপরে ইয়ুথ মেয়েদের কথা বলি, তারপরে সেই উইমেন নারী যারা, তারা কিন্তু এই ধরনের সুযোগগুলো বিগত দিনও পায়নি। এখন ইন্টারনেট জগতে এসেও কিন্তু তারা ডিপ্রাইভ হয়ে আছে। এবার যাব আমি কালচারের নর্মস, আমাদের দেশের যে সংস্কৃতি, যে নিয়মাবলী, সেখানে বলা হয় একজন মা ইন্টারনেট চালাই কী বা করবে। দেখা যাচ্ছে তার ছেলেমেয়েরা ইউনিভার্সিটি লেভেলে পড়ছে, ছেলে মেয়ে সবাই একই সঙ্গে একই রুমে বসে সবাই কিন্তু ইন্টারনেট চালাচ্ছে গ্রামের শহরে, কিন্তু মা চালাচ্ছে না, তার কাছ থেকে তার ফুড তৈরি করা, বাচ্চাদের আদার্স সাপোর্টগুলো, অল অপরচুনিটিগুলো এনশিওর করা হলো তার কাজ, তার ইন্টারনেট চালানোর দরকার নেই। এটা কিন্তু একটা ইউনিভার্সিটি পড়া গৃহিণী মায়ের কথা বলছি, আমি হতদরিদ্রের কাছ থেকে সরে আসলাম।
আর নর্মসটা এরকম যে আমাদের মেল ডমিনেটিং সোসাইটি, সরি ফর দ্যাট, সুধীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখনও কিন্তু অ্যাটিচিউডটা কিন্তু আমাদের মেল ডমিনেটিং। সেক্ষেত্রে মেল ডমিনেটিং থেকে একজন হাজব্যান্ড মনে করে যে আমার ওয়াইফের হাতে এটা চলে গেলে বোধহয় আমার কর্তৃত্ব চলে যাবে বা আমার একটা আদার্স প্রবলেমে পড়ে যাব। এটাও কিন্তু একটা ব্যাপার। এই কালচার অ্যান্ড নর্মসগুলোতে আমাদের কাজ করতে হবে। এই মাইন্ড সেট আপ যেটা আছে এখান থেকে আমাদের সরে আসতে হবে, এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এবার আমি যাচ্ছি যে অ্যাভেলেবিলিটি ফর রিলেভেন্ট কন্টেন্ট। নাজিন আপা চমৎকার করে বলছেন, মোয়াপার কন্টেন্ট আলোচনায় এসছে, নীলাপার আলোচনায় আসছে, কন্টেন্টগুলো কিন্তু উমেন ফ্রেন্ডলি কি? আমার কাছে মনে হয় না, ওমেন ফ্রেন্ডলি না। কারণ ওমেন ফ্রেন্ডলি হলে পরে তারা কিন্তু আরও ইনভলভ হতো। আর প্রথম পয়েন্টটা যদি যায় যে তাদের কাছে তো ডেটাই নাই, 1 নম্বর ডাটাতেই পর্যাপ্ততা আছে, ল্যাক অফ ডেটা তাদের কাছে আছে। এবার যদি আমি যাই যে কন্টেন্টসগুলো জেন্ডার রিলেটেড করা, তাহলে হবে কি হাজব্যান্ড দুজনেই কন্টেন্টের সাথে ইনভলভ হবে। তাহলে আমার ছেলে, আমার হাজব্যান্ড, পাশাপাশি আমার মেয়ে এবং আমি, 4 জনই কিন্তু আমরা এই অপরচুনিটিটা নিতে পারবো বা জিনিসটা রিয়ালাইজ করতে পারবো। তারপর আমরা যাই ওমেন্স পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। আমি সেই 90 সালে যখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি তখনই আমি কাজ করার সুযোগ পাই লোকাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। সেখানেও আমরা এই কথাটা বারবার গলা চাচাই বলছি যে ডিসিশন মেকিংয়ে নারীদের আসতে হবে, মেয়েদের আসতে হবে। আসলে ইন্টারনেট জগতে এসে আমরা আসলে কতটুকু কোন পর্যায়ে আছি এটাও বোধহয় রিসার্চ করার সময় এসেছে। আমি বিআইজিএফের কাছে রিকোয়েস্ট, আমার কিছু রিকমেন্ডেশন আছে, লাস্টে আমি রিকমেন্ডেশনগুলো দিব। বিআইজিএফের কাছে আমি রিকোয়েস্ট করব যে তারা এই যেমন ইউথ বিআইজিএফ আছে, চাইল্ড বিএ, কিডস বিএজেফ দেখলাম, উইমেন বিএজেফও আমরা আজকে এখানে বসেছি। তো আর সকল আছে, কিন্তু মূল কথা হলো যে যদি ডেটা না আনা যায়, রিসার্চটা না করা যায় যে আসলে কোথায় আছে সিচুয়েশনটা, ডিসিশন মেকিং যদি না দিতে পারে সে কীভাবে ইন্টারনেট জগতে ঢুকবে, তাই না? এই ডিসিশন মেকিংটার উপর কাজ করতে হবে। আমি শেষ পর্যায়ে চলে এসেছি রিলেভেন্ট পলিসি। হ্যাঁ, রিলেভেন্ট পলিসি তো কাজ করতে হবে, যেখানে ইন্টারনেট ওয়ার্ল্ডে যেন গ্রামের নারীরা বেশি সুযোগ পায়, স্লাম নারীরা বেশি সুযোগ পায়, সব দিক থেকে যারা পিছিয়ে আছে তারা সুযোগ পায়। এবার আমি যাবো যে আমাদের 50 জন নারী সাংসদ আছে, তাদের কিন্তু আমি সংসদের প্রোগ্রামগুলো দেখি, সেখানে কিন্তু কখনোই শুনি না যে ইন্টারনেট ইন উইমেন, ইন্টারনেটের সাথে উইমেনদের কোথায় কী আছে, কোনো স্পিচে কিন্তু অদ্যাবধি আমি শুনিনি। এই জন্য আমি বিআইজিএফের কাছে রিকোয়েস্ট রাখবো যে স্পিকার ম্যাডাম, উনি আমাদের খুব ভালো একজন ওমেন ফ্রেন্ডলি একজন মানুষ, আমরা খুব গর্বিত, প্রাউড অফ উইথ হার। তো ওনাকে যেন বিআইজিএফের কোনো প্রোগ্রামে নিয়ে আসেন, তাতে উনি সংসদ পর্যায়ে বিআইজিএফ উইমেন এই বিষয়গুলো উনি ওখানে রেজ করতে পারবেন। এই রিকোয়েস্টটা আমি রাখছি। রিকমেন্ডেশনের মধ্যে থ্যাংক ইউ আপু, আই এম সো সরি, আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমি আমার নেক্সট স্পিকারের কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মডারেটর আপু, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। এখন আমি আমাদের মাঝে বক্তব্য দিতে আমন্ত্রণ জানাচ্ছি মিস আফরোজা হক, ম্যানেজিং ডিরেক্টর, সোম কমিউনিকেশন লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ আপু। সম্মানিত মডারেটর, উপস্থিত সুধীবৃন্দ এবং আলোচকবৃন্দ, আমার কোম্পানির নাম সম, তালবস্য ম, সম কমিউনিকেশনস লিমিটেড। আমি সেটার ম্যানেজিং ডাইরেক্টর। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং উইমেন এন্টারপ্রেনার অন আইটি সেক্টর। আমার এই দুটো পালক আছে আমার। সুতরাং আমি আর নতুন করে কোনো কিছু বলবো না। যেটা সাম আপ করার বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের সমাজে তো বৈষম্য আছে, অনেক বেশি বৈষম্য আছে, কিন্তু সবচেয়ে বড় বৈষম্য যেটা আমি মনে করি সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা বলি। সেই জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে যদি আমরা উতরাতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধানই হবে না। আমি তো অনেক কিছু মনে করেছিলাম বলবো, তো সুতরাং সব কিছুই বলা হয়ে গেছে, শুধু তারপরও বলার জন্য বলতে হয়, সময় স্বল্পতা। তো মেয়েদেরকে যদি আমরা মেয়েদের ক্ষমতায়নের জন্য, মেয়ের নিরাপত্তার জন্য, তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা জিনিস খুবই জরুরি। সেটা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, তারপরে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। আর একই সঙ্গে যেহেতু পৃথিবী এখন চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছে, সেখানে মেয়েদের কিন্তু প্রযুক্তি সাক্ষরতাটাও খুবই বেশি জরুরি। আমাদের পূর্ববর্তী আলোচক বলেছেন যে একটা সাইকেলের একটা চাকা যদি কম মানে থাকে, অকার্যকর থাকে, আরেকটা চাকা দিয়ে সাইকেলটা ঠিক মতন চলে না। এই কথাটা আমি একটু অন্যভাবে বলি, সবসময় আমি বলি, সেটা হচ্ছে
নারী এবং পুরুষ দুজন হচ্ছে সমাজের দুটি পা। একটা পা যদি ছোট থাকে তাহলে কিন্তু সেই সমাজটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি, চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের দুটো পাকে সমান করতে না পারি, তাহলে কিন্তু এই বিপ্লবের সমস্ত মানে সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব, সমাজ বঞ্চিত হবে, পৃথিবীও বঞ্চিত হবে। আমাদের সমাজে অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে আমরা যদি এগিয়ে নিয়ে আসতে না পারি, প্রযুক্তি সাক্ষরতা দিতে না পারি, এবং এই প্রযুক্তি সাক্ষরতা শুধু ভাবি আমার লাউয়ের তরকারি কেমন হয়েছে সেটা আমি বিক্রি করতে চাই, এটার উপরে কিন্তু নয়। প্রযুক্তি সাক্ষরতা মানে হচ্ছে আমাকে বুঝতে হবে আমার কর্মসংস্থান, আমার জীবন যাপন, আমার সন্তান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, সব কিছু ক্ষেত্রে আমি এই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতে পারি। এই জন্য নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে প্রযুক্তি প্রশিক্ষণতা। এবং প্রযুক্তি প্রশিক্ষণ যদি না থাকে তাহলে সেই নারী কিছুই শিখবে না। একটা ছোট্ট গল্প আমি বলি। আমার বাসায় আমার যিনি গৃহকর্মী আছেন, আমার সহকারী, উনি আমাকে এসে বলছেন যে খালাম্মা আপনার ওয়াইফাইটা দেন আমাকে। তা আমি বললাম যে খুব একটু অবাকই হলাম, বললাম ওয়াইফাই, তুমি ওয়াইফাই চিনো? বলে না খালাম্মা, আপনার ওই ওয়াইফাই দিলে আমি আমার ছেলে আছে কাজ করে বিদেশে, তার সঙ্গে আমি কথা বলবো। আমি কিসে কথা বলবো? বলে ইমোতে কথা বলবো। এইটা যদি প্রযুক্তি সাক্ষরতা হয় তাহলে কিন্তু খুবই ড্যামেজিং। মানে আমি মনে করি যে এটা, বা গ্রামে নারী তার রেমিটেন্সটা মোবাইল ফোনে সে মেসেজ পাচ্ছে এবং সেই টাকাটা সে খরচ করতে পারছে, এটা কিন্তু প্রযুক্তি সাক্ষরতা নয়। এটা সাক্ষরতার প্রথম ধাপ, আমি বলবো শিশু শ্রেণী। সাক্ষরতার আরও অনেক উপরের ধাপে মেয়েদেরকে উঠতে হবে, এবং তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের বিনিয়োগ দরকার হবে। যে এই ক্ষেত্রে মেয়েদের সাক্ষরতা অর্জনের জন্য যে বিনিয়োগ, মেয়েদের জন্য বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা করা, বিশেষায়িত প্রশিক্ষণ দরকার। আমাদের গ্রামীণ নারীরা যাতে তাদের হাতের শিকাটা বিক্রি করার জন্য, আমি এই কোভিডকালে আমি দেখেছি যে ইন্টারনেটে ঝাড়ুও বিক্রি হচ্ছে, মেয়েরা ঝাড়ু বিক্রি করছে। এটা অপমানজনক নয়, কিন্তু এই মেয়েটা তার প্রযুক্তিকে সে ব্যবহার করতে শিখেছে, শিখেই সে তার যে ক্ষমতাটা, তার সে কাজের সুযোগটা সে তৈরি করেছে, এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করছে, দেশেরও এবং নিজেরও। আপনি বলছেন যে এই ইন্টারনেটকে আমার সহজলভ্য করতে হবে, আমার তো পয়সা থাকতে হবে। সম্পদে তো নারীর অ্যাক্সেসই নাই। আমি একটা সম্পদ আমার হাতে নাই, আমি মালিক নাই, আমি আমার টাকাটাকে এখানে অনেকে আছেন হয়তো আমার সঙ্গে দ্বিমত করতে পারেন, আমি যে টাকাটা রোজগার করি সেই টাকাটা আমি ব্যয় করার ক্ষেত্রে আমার অনেক সীমাবদ্ধতা আছে, আমাকে জবাবদিহি করতে হয় কেন আমি ব্যয় করলাম এই টাকাটা। তাহলে এই যে আমার সম্পদে আমার যে অভিগম্যতা, সম্পদে যে আমার অধিকার, সেই অধিকারটাকে আগে প্রস্তুত করতে হবে। আরেকটা কি, যেটা বললেন একটু আগে যে আমাদের সংসদে নারী সাংসদরা আছেন তারা কথা বলেন না, রাজনৈতিক ক্ষমতা তো আমাকে আনতে হবে, নিতে হবে। এখানে নারী সংসদরা আছেন তারা কিন্তু কেউই নারী সমাজকেও প্রতিনিধিত্ব করেন না, তারা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে প্রতিনিধিত্ব করেন না, তারা সংসদে আছেন। এটাও একটা বড় আমাদের জন্য সাফল্য, সেটা হচ্ছে যে হ্যাঁ, নারীরা সংসদে যাচ্ছেন, তারা কথা বলছেন, তারা কথা বলতে পারছেন, তারা শিখছেন। কিন্তু যারা আমরা সামাজিক কর্মী, যারা আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা দাবি করি যে না, নারীকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং সরাসরি নির্বাচিত হয়ে শুধু নারীর জন্য না, সমাজের জন্য তাকে কথা বলতে হবে। এই ক্ষমতাটুকু তাকে অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত নারীর এই রাজনৈতিক ক্ষমতাটা নারী পাবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু নারীর সমস্ত চেষ্টাই সকলই গরল ভেল। সে সমাজে কথা বলতে পারবে না, তার অ্যাক্সেস থাকবে না। সংসদে সে যদি নারীর পক্ষে কথা বলতে না পারে, সে তার শুধু পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য সে যদি সংসদে যায়, তাহলে হ্যাঁ না ভোট দিয়ে তো আর নারীর সমস্যার সমাধান করা যাবে না। সুতরাং যেহেতু আমি শেষ করি এইভাবে, নারীর নিরাপত্তাটাও খুব জরুরি। এই যে তথ্য প্রযুক্তি আমাদেরকে একটা কাচের ঘরে বসিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমিও সব কিছু দেখতে পাই, সবাইও আমাকে দেখতে পায়, সব কিছু খোলামেলা। এখন এই কাচের ঘরটাকে, এই কাচের দরজাটাকে, কাচের দেওয়ালটাকে আমি কিভাবে নিরাপদ করব, আমার জন্য, আমার শিশুর জন্য, নারীর জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিভাবে করব, এইটাকে আমাদেরকে আমলে আনতে হবে, এবং এই বিষয়ে আমাদেরকে কর্মকাণ্ড তৈরি করতে হবে, কর্মসূচি নিতে হবে, আমাদেরকে ভবিষ্যতে এভাবে ভাবতেও হবে। আমার সময় নেই আমি জানি, সুতরাং আমি শেষ করবো এইভাবে যে আসুন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীটাকে নারীর চোখে দেখি, নারীর চোখে পৃথিবী দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি,
নারী কিভাবে ক্ষমতায়িত হবে এবং নারীর ক্ষমতায়নকে দিয়েই আমরা সমাজটাকে দুই পায়ে হাঁটতে শিখাবো। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আফরোজা আপা। মানে চতুর্থ শিল্প বিপ্লবের সময় আসলে নারীকে প্রত্যেকটি প্রযুক্তির প্রত্যেকটি খাতে যেন আমরা এগিয়ে যেতে দেখি, এই বলে আমি আজকের সেশনটা শেষ করছি। এখানে যদি অডিয়েন্স থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ক্যান ইউ প্লিজ? আসসালামু আলাইকুম, আমি স্বাক্ষর রহমান বলছি। আমি চতুর্থ বর্ষে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যদি আমরা ইন্টারনেট নিয়ে কথা বলি তাহলে নারীদের প্রতি হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং এটা সহজে আসবে। আর আমার প্রশ্নটি হচ্ছে গিয়ে প্যানেলে সবার জন্য যে কেউ উত্তর দিতে পারেন। তো আমার জানা মতো আবার কিছু নারীরা আছে আমরা দেখতে পাই তারা অ্যানোনিমাস থেকে তাদের মনের কথা শেয়ার করতে চায় কিছু ফেসবুক পেজ বা কিছু ফেসবুক গ্রুপে। যেমন আমার জানা মতো দুটো গ্রুপ বা পেজ আছে, একটা হচ্ছে হেলদি মাইন্ডস ফাউন্ডেড বাই মাই ফ্রেন্ড তাসনুবা উমামা, আর আরেকটা হচ্ছে কানপেতি রই। যদিও কানপেতি রই মোর লাইক লিগাল পার্সপেক্টিভটা দেখে। তো বাট এখানে ভেন্টিং স্পেস যদি আমরা চিন্তা করি, ভেন্টিং স্পেসের স্কোপটা তেমন নেই, কারণ এখানে ট্রেইনড ছেলে বা মেয়ে যারা ওই ভুক্তভোগীর কথা শুনবে বা একটা সাইকোয়াট্রিস্ট কাছে তাকে রিফার করবে সেই চান্স খুবই কম। আর আমার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে আমরা বিআরজিএফ থেকে কোনো হেল্পলাইন চালু করতে পারি নাকি বা ওয়ার্কশপ করতে পারি নাকি যেখানে নারীদের মেন্টাল হেলথকে গুরুত্ব দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক ভাই কিংবা বজলু ভাই যদি এটার উত্তর দিতে পারেন, যেহেতু হেল্পলাইনের বিষয়টা এসছে। ধন্যবাদ স্বাক্ষর, এটা আমাদের নতুন একটা আইডিয়া, ধন্যবাদ। এটা আমরা নোট করলাম, দেখি এটা নিয়ে ভবিষ্যতে কি করা যায়। আমার সাথে আরেকজন মনে কোয়েশ্চেন করতে চেয়েছেন, জাস্ট আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে শেষ করব। জি আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া ইসলাম। আই এম ওয়ার্কিং অ্যাজ এ লেকচার ইন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি in computer science and engineering department. So I have a question like today we are talking about the rural people and the women who are not getting their rights properly. But I would like to mention another point like I live in Dhaka and I have internet access 24 hours in my phone, and I'm also wearing a smartwatch which is also connected to internet. However, whenever I just want to share one of my experience, I just needed a hospital in an emergency basis, so I could not find it through internet using the infrastructure that we are having in Dhaka today. Even I am talking about few months ago's story, okay? So then somehow I managed to talk with the hospital over phone, and then when I went there, it is one of the well-known hospital in Dhaka. I don't want to mention the name. Then they asked for my certificate, the patient certificate for COVID test. So I had it as well, but I didn't have that phone where my Gmail was connected. So I went to the ICDDRB website and downloaded my certificate for COVID-19 test. However, when I tried to show them the certificate, they didn't allow me to show, they are not willing to show it in my phone. They want the hard copy. So I had to look for a photocopy shop to just photocopy it and then submit it. So my question is here that how much our infrastructure is ready to accept the like we are talking about meaningful internet access, right? So how our infrastructure, when we have internet connection, but how meaningful is our infrastructure is how much supporting us to meaningfully use the internet. আপনি যে সমস্যাটার কথা বললেন এটা তো একটা সার্টিফিকেশনের ব্যাপার। এখানে সে হাসপাতালে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেটা হাসপাতালে তাকে ডকুমেন্ট রাখতে হবে। আপনার মোবাইলে দেখলে পরে কিন্তু এই ডকুমেন্টটা সে কিভাবে রাখবে? তার তো সেই সিস্টেম ডেভেলপ করা নাই। যেহেতু সিস্টেম ডেভেলপ করা নাই, অন্য জায়গায় আমি এটা উন্নত বিশ্বেও আমি গিয়ে দেখেছি, সেখানেও কিন্তু আমাকে হার্ড কপিই দিতে হচ্ছে। হার্ড কপি ছাড়া কিন্তু আমার এই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হচ্ছে না। তো সুতরাং এটাকে আমি সমস্যা মনে করব না, কারণ এটা মনে করি এই জন্য যে আপনি কার না কার সার্টিফিকেট দেখাচ্ছেন তার কি যুক্তি আছে? ম্যাম, ইট ইজ ICDDRB ওয়েবসাইট। হতেই পারে আপনি I want to add, the thing is actually the digital literacy matter, মানে ডিজিটাল লিটারেসিটা আমাদের সর্বলেভেলে
লেভেলে দরকার। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু কোভিড টাইম আপনি একটা সার্টিফিকেট নিয়েছেন, হসপিটাল যেটা আপনার জন্য করতে পারতো যে আপনাকে বলতে পারতো যে আমাদের এই ইমেল অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দেন। হ্যাঁ, সেটা হসপিটাল করে নাই, কজ একটাই, ডিজিটাল লিটারেসি সব জায়গায় এখনও ঠিক মতো পৌঁছে নাই। থ্যাংক ইউ। আমি একটু চেষ্টা বলবো আমি, সেভাবে সিস্টেমটা ডেভেলপ করা হয় নাই। সেই হাসপাতালে সেই সিস্টেম থাকলে তারা তো ইমেল চাইতো বা হোয়াটএভার কিছু একটা যোগাযোগ করে পারতো বা But তারা ma'am, like whenever we are talking about research work, মানে আমরা যখন ম্যাডাম রিসার্চ করছি, আমাদের রিসার্চ এবং বাংলাদেশের রিসার্চের কথা যদি আমি বলি, আমরা কিন্তু অনেক ফার অ্যাওয়ে। লাইক আমি এখন রিসার্চ করছি যে আমরা হিউম্যান প্রোটিন ডেটা নিয়ে আমরা হচ্ছে ফিউচারে তার ক্যান্সার হতে পারে কিনা সেটা আগে থেকে প্রেডিক্ট করতে। তো আমরা কিন্তু অনেক ফার অ্যাওয়ে। তো এখানে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আই থিঙ্ক যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি আছে ওখানে যদি মানে করা যায়, ইট ইজ অ্যাকচুয়ালি। ম্যাডাম, আমি জাস্ট একটু অ্যাড করছি 1 মিনিট। আমার সৌভাগ্য হয়েছিল এবারে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের যে ইউনাইটেড নেশনসের প্রোগ্রাম, সেখানে কাটওয়েস পোল্যান্ডে অ্যাটেন্ড করার। তো সেখান থেকে ফেরার সময় আমার যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যে ওয়ারশো এয়ারপোর্টে আমাদের কাছে চাচ্ছিল যে বাংলাদেশে ঢোকার জন্য যে একটা ডিজি হেলথ থেকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যে আমার কোভিড-19 নেগেটিভ বা এরকম। ওখান থেকে তো আমরা কোভিড টেস্ট করেই আসছি, তারপরেও সেই টেস্ট করার জন্য আমাকে ওইখানে যেই হার্ড কপি শো করার দরকার সেটা দরকার ছিল, এবং সেইটা ছাড়া বোর্ডিং পাস দিচ্ছিল না। মানে ইট ওয়াজ এ টেরিবল টাইম। তখন ভোর 4টা বা 3টা এই সময় ডিজি হেলথের ওয়েবসাইটে কোনোভাবেই লগ ইন করা যাচ্ছিল না। তো কাউকে যে বলবো ফোন করে ওখান থেকে যে ওয়েবসাইটে কোনো সমস্যা হচ্ছে, তো এই ধরনের প্রবলেম আমরা ইন্টারনেট গভর্নেন্স ফোরাম থেকে ফেরার সময়ই ফেস করেছি। সো এগুলো আসলে হবেই। তো তারপরে ফাইনালি আমি সেটা দুবাই এয়ারপোর্ট থেকে এসে আমি আরেকজনের ইয়েতে কি সার্ভিস সেন্টার, যে সেই সার্ভিস সেন্টারে কম্পিউটারে লগ ইন করে আমি হার্ড কপিটা নিয়েছি। তো ম্যাডাম যেটা বলছিলেন যে সারা ওয়ার্ল্ডেই এই হার্ড কপি দেখাতে হয়, যদিও আমাদের আসলে সফট কপি যদি অ্যাক্সেস থাকে বা আমাদের সফট কপির অ্যাক্সেস যদি তাদেরকে দিয়ে দেওয়া যায় সেরকম একটা সিস্টেম থাকে, তাহলে আমার মনে হয় যে এই হার্ড কপির সমাধান হতে পারে আর কি। ধন্যবাদ সবাইকে। Okay, thank you very much. Okay, so should I take any more questions? Ripa, last question. সবাইকে অনেক স্বাগত বিআইজিএফ এর প্রোগ্রামে। আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আই এম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার। সো স্টাডি থেকে শুরু করে আমি সামিট কমিউনিকেশনে অ্যাজ এ সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার কাজ করছি, এবং আমি ইউথ আইজিএফ এর চেয়ারপারসন হিসেবেও কাজ করছি। সো আমার একটা কোশ্চেন ছিল যে আমরা উইমেনরা, আমরা সব সময় বলছি যে আমরা রুরাল উইমেনদের বা আমাদের যারা পিছিয়ে পড়া নারী আছে তাদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, ইভেন আমরাও কাজ করছি। আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ডও পেয়েছি, এবং সেখানে আমি দেখেছি বাংলাদেশের মেয়েরা অনেক পিছিয়ে আছে। খুব কম মেয়েরাই আছে যারা সেখানে নিজেদেরকে বিভিন্ন ব্যারিয়ার থেকে বের করে, ফ্যামিলিগত ব্যারিয়ার বা এই আমরা যেটা বলবো যে ম্যান ডোমিনেটেড ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি। সো সেখান থেকে বের হয়ে যারা খুব কম মেয়েরাই আছে যারা কাজ করছে। সো আমরা এই উইমেন আইজিএফ এর এখান থেকে আমি চাচ্ছি যে আমরা অবশ্যই মেয়েদেরকে নিয়ে কাজ করবো। ইভেন আমিও চাই আমার সাথে যারা কানেক্টেড আছে তারা যেন আমাদের সাথে এই ফেলোশিপগুলোতে অ্যাটেন্ড করে, আইজিএফ এর সাথে অ্যাটেন্ড করে। বাট আমার মেইন কোশ্চেন যেটা হচ্ছে যে আমাদের কি কোনো প্ল্যান আছে, যে শামীম আপু বলেছেন যে উনি অনেক বছর ধরে রুরাল এরিয়াতে কাজ করছেন। সো আমাদের কি কোনো প্ল্যান আছে যে আমরা ডিসেবল ওমেন যারা, মানে যারা আসলে স্টাডি বা অন্যান্য সব কিছু থেকেই পিছিয়ে আছেন, তাদেরকে আমাদের সাথে কানেক্ট করার কোনো যদি ওয়ে বা ওয়ার্কশপ থাকতো, তাহলে সেটা আমার মনে করবো যে উইমেন আইজিএফ এর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো। থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রশ্নটার পরে এবার উত্তর দেন, কারণ এতক্ষণ তো বসা যাবে না। আচ্ছা, আমি আলী হাজারি, ফাউন্ডার আইসিটি ক্লাব, আর আমি কান্ট্রি প্রতিনিধি, যেটা লঙ্কা বিজনেস নিউজ, একটা অনলাইন পোর্টাল। আমার ছোট্ট একটা বিষয় ছিল, যেহেতু আমি 2006 সালে আইসিটি ক্লাব গঠন করি, 2007 সালে প্রথমবার বিশ্ব টেলিযোগাযোগ দিবস বাংলাদেশের প্রথম ঢাকার বাইরে আমি উদযাপন করি। সেকেন্ড হচ্ছে 2009-এ আমি যখন টেলিযোগাযোগ দিবস উদযাপন করি জিলেস অডিটোরিয়ামে, ওই প্রোগ্রাম মোস্তফা জব্বার ছিলেন, কিন্তু ওই জায়গাতে একটা কিন্তু থিম ছিল, আপনারা দেখেন যে সাইবার নিরাপত্তা এবং ইউথ, গার্ল এবং নারীদের মূলত টার্গেট ছিল। কিন্তু মোস্তফা যাওয়ার কারণে আমি আসলে ওই থিমের উপরে কোনো আলোচনা করার সুযোগ পাই নাই। আমার ডিজিটাল কুমিল্লা বা ডিজিটাল বাংলাদেশ ছিল, আর আমার একটা পেপার প্রেজেন্টের চিন্তা ছিল, কিন্তু আমি কাউকে পাই নাই। একটা কিনোট শেষ আমার একটা কিনোট পেপার প্রেজেন্টের জন্য আজকে 2009 এবং 2021। আমার মতামতটা হচ্ছে, আপনারা যে আইটিইউ প্রতি বছর এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল গার্লস অ্যান্ড আইসিটি ডে পালন করে,
এই প্রোগ্রামটা যদি বাংলাদেশে এখনও ওইভাবে উদযাপিত হয় না, যদি প্রত্যেকটা জেলা উপজেলার সরকারি সাথে বা বেসরকারি কোনো সংগঠন যদি উদ্যোগী হয়, তাইলে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আইসিটি বিষয় নিয়ে আলোচনা হবে। তখন আপনি যে আজকে নিরাপত্তার কথা বলতেছেন বা সমস্যা তখনই কিন্তু উঠে আসবে। এখন বেশিরভাগই দিবসগুলো হয় যেগুলো আসলে মানে কি বলে, দেখেন আজকে ডিজিটাল বাংলাদেশ দিবস যখন জেলা উপজেলা পর্যায়ে গেল তখন কিন্তু মানুষ সব উদযাপিত মানে সব উদযাপন করতেছে প্রশাসন থেকে। আগে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ জেলার পরে ছিলই না, মেলা ছিল শুধু, অনলি ফর মেলা। আমার মনে হয় যে আমরা শুধু প্রশ্নটাই নিব, আপনি একটু কাইন্ডলি প্রশ্নটা করুন। ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে যেটা আমার এই দিবসটাকে জোর দিয়ে, এটা কি এবার কিন্তু একটা থিম আছে, ভালো থিম, প্রতি বছর একটা ভালো থিম থাকে। আমার মনে হয় আপনারা যদি চেষ্টা করেন তাইলে আমার মনে হয় এই ইস্যুটাকে নিয়ে আপনারা জেলা উপজেলা পর্যায়ে যেতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন অ্যান্ড একটু জাস্ট শর্টে, আর যতটুকু শর্টে করা যায়। সো আমি হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইটি এক্সপার্ট ফর দ্য এশিয়া প্যাসিফিক রিজন। সো আমি আপনার কোশ্চেনের আনসারটা দিচ্ছি। এই বছর এপ্রিল মাসে কিন্তু আমরা সেটা করেছি বাংলাদেশে। হ্যাঁ, আমরা A2I, ইক্যাব, বেসিস, দেন হচ্ছে আইসিটি মন্ত্রণালয়, উইমেন মিনিস্ট্রি সবাই মিলে আমরা এটা করেছি এবং মোটামুটি 1000 আপ মানুষ, বাংলাদেশের মেয়েরা এবং শিশুরা আসলে সবাই এটাতে পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, তো এইটা আবার যখন নেক্সট ইয়ারে মানে একদিন পরেই যখন এটা আবার আমাদের অলরেডি প্ল্যান আছে, সো আমরা এটা আবার করব। হ্যাঁ, প্রতি বছর এটা হয় গ্লোবালি, বাংলাদেশে আমরা এই বছরই করেছি এবং এটা কন্টিনিউ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সেশনটা এমন যেটা অনেক কিছু নিয়ে বলা যায়, বাট আমাদের সময় স্বল্পতা আছে, নামাজ আছে। সো আমি এখানে সেশনটা শেষ করছি। কোনো ভোট অফ থ্যাঙ্কস বা ক্লোজিং রিমার্কস একটু মানে সরি একটু ইন্টারাপ্ট, একটা কোয়েশ্চেন ছিল, আমি জাস্ট এক লাইনে উত্তরটা দিই, আপনি শেষ করে দিন। আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা বলেছেন ডিসেবলদের জন্য, আমি আপনাকে একটা ইনফরমেশন দিই। বাংলাদেশ হাইটেক পার্ক থেকে ওরা কিন্তু কিছু ট্রেনিং প্রোভাইড করে যেখানে 30% সিট রিজার্ভ থাকে ডিসেবলদের জন্য, স্পেশালি উমেন ইন আইটি। সো আপনি আমার মনে হয় আপনাদের ফোরামের থ্রুতেও কিন্তু আপনি অ্যাপ্রোচ করতে পারেন বাংলাদেশ হাইটেক পার্কে, যে আমি আগে নিজে একটা কনক্রিট প্ল্যান করেন কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছেন, কাদেরকে নিয়ে, দেন আমার মনে হয় সাপোর্ট পাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ নাজনীন আপা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ঠিক, থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ লাভলি সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড আফটারনুন। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা আছে, বাইরে আমাদের টিকিটের ব্যবস্থা আছে। কাইন্ডলি আপনারা টিকিটটা সংগ্রহ করবেন এবং নিচে ক্যান্টিনের ব্যবস্থা আছে, ক্যান্টিনে যে আমাদের লাঞ্চটা কমপ্লিট করবেন। এবং আমাদের 2:30টার সময় আমাদের পরবর্তী সেশন শুরু হবে, ই কমার্স অ্যান্ড ক্রস বর্ডার ডাটা ফ্লো, এবং 5:30 থেকে শুরু হবে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিকমেন্ডেশন অফ হাই লেভেল প্যানেল অন ডিজিটাল কোঅপারেশন। আশা করি আমরা সবাইকে পাবো সে সময় এবং সবাই আমাদের সাথে সংযুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে।